সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিন। প্রথমে দেখো সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। 3 নম্বর অধ্যায় যেটা ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এরপর হচ্ছে দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, জীবনযাত্রা ও সংস্কৃতি, মুঘল সাম্রাজ্যের সংকট, আর হচ্ছে আজকের ভারত। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এরপর কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো দেখো। ওকে, যে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে পূর্ণমান থাকবে 70 নম্বর এবং 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের, ঠিক আছে। প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে এবং এগুলোর তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এই 14টি প্রশ্ন দেখো কীরকম করে থাকবে। তোমাদের 3 নম্বর যে অধ্যায় সেখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 4 নম্বর অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, যে 5 নম্বর অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 7 নম্বর অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 8 আর 9 নম্বর এখান থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে। এরকমভাবে তোমাদের থাকবে 14টি এসএকিউ প্রশ্ন, অর্থাৎ এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। ওকে, প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তো এই প্রশ্নগুলো তোমাদের দেখো 3 নম্বর অধ্যায় থেকে থাকবে 3টি, 4 নম্বর থেকে থাকবে 3টি, 5 নম্বর অধ্যায় সেখান থেকে 2টি দেওয়া থাকবে, 7 নম্বর অধ্যায় থেকে থাকবে 4টি, আর 8, 9 সেখান থেকে থাকবে 1টি করে প্রশ্ন। এরপর 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 2 12 নম্বর থাকবে সেখানে। তো তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 12টা, ঠিক আছে। 2 নম্বর মানের একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে 1টি করে প্রশ্ন লিখতে হবে, টোটাল 6টা লিখতে হবে। ওকে, প্রতিটা অধ্যায় থেকে তোমাদের দেখো 1টি করে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে 2 নম্বর মানের। এরপর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 5টা, 5 3 5 15 নম্বর, 10টি প্রশ্ন দেওয়া থাকবে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ টোটাল প্রশ্ন থাকবে 10টা, ঠিক আছে। তোমাদের দেখো যে 9 নম্বর অধ্যায় সেখান থেকে 3 নম্বর প্রশ্ন থাকছে না, ঠিক আছে। বাকি সব অধ্যায়গুলি থেকে তোমাদের 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে 3 নম্বর মানের। এরপর 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর, 6টি প্রশ্ন এখানেও দেওয়া থাকবে, ঠিক আছে, অর্থাৎ একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে। এই দেখো 3টি প্রশ্ন তোমাদের 4, 5 আর 6 এই 3টি অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন দেওয়া থাকে, বাকি অধ্যায়গুলোও তোমরা কিন্তু পড়বে ভালোভাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের 70 নম্বরের নাম্বার বিভাজন থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, সেখানে সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো এখন আমরা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে দিতে পারবে নিজেদের ফোনে। তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো পরপর 1 নম্বরে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। এখানে 14টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। পরের জায়গায় বলা হচ্ছে দৌলতাবাদ শহরের অবস্থান ছিল কাবেরী নদীর তীরে, উত্তর ভারতে দাক্ষিণাত্যে না যমুনা নদীর তীরে। তো দৌলতাবাদ শহরের অবস্থান ছিল দাক্ষিণাত্যে। পরের জায়গায় আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর, আবুল ফজল, বীরবল না অমর সিংহ। তো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম এখানে উত্তর হবে মালিক কাফুর। গয়ের দাগে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল সুলতান, আমির, খলিফা না নবাব। সঠিক উত্তর হচ্ছে খলিফা। পরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগে প্রথম হরিহর ও বুদ্ধ প্রতিষ্ঠিত বংশের নাম সঙ্গম বংশ, সালুভ বংশ, তুলুভ বংশ না আরাবির বংশ। এখানে আমাদের সঠিক উত্তর হবে সঙ্গম বংশ। এরপর পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ওকে, এরপর দেখো মনসব বলতে বোঝানো হয় জমিদারি, অতান, গাজী না মোগল প্রশাসনিক পদ। তো মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদ। নেক্সট হচ্ছে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বাবর, শেরশাহ, রানা প্রতাপ না আকবর। তো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ। নেক্সট, কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে বলা হয় ভজন, কথকতা, দোহা না কীর্তন। তো কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। নেক্সট হচ্ছে চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা, নবদ্বীপ, মুর্শিদাবাদ না বিষ্ণুপুর। তো চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল নবদ্বীপ। পরের প্রশ্ন, পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য, কামানের গোলা চড়ার জন্য, বাগান বানানোর জন্য না ময়লা ফেলার জন্য। তো পারসিক চক্র এখানে ব্যবহার করা হতো জল তোলার জন্য। নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশিরাম দাস, কৃত্তিবাস সোঝান, মালাধর বসু, আলাওল। তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম হচ্ছে মালাধর বসু। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, জাহাঙ্গীর ও শিখদের মধ্যে, জয়সিংহ ও বাবরের মধ্যে।
তো এখানে বলা হয়েছে কি পুরন্দরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে, উত্তর হবে জয়সিংহ ও শিবাজির মধ্যে। পরের প্রশ্ন দেখো, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন, খুতবা পাঠ করতেন, খালসা তৈরি করতেন, জায়গির গ্রহণ করতেন। তো ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি জেলা, ব্লক, পৌরসভা না গ্রাম, তো অনেকগুলি শহর, তো অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক, ঠিক আছে। এরপর 2 নম্বর দেখে, নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে। এখানেও তোমাদের 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়ের দাগে বলা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে দেওয়া আছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবান। তো এগুলোর মধ্যে বেমানান শব্দটি হচ্ছে ইবন বতুতা। ছয়ের দাগে ঠিক না ভুল লেখো। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার, এটা হবে ঠিক। কয়ের দাগে দিল্লিতে কে সুলতান শাসন প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে দিল্লিতে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশের ভক্ত, সুলতান হোসেন শাহ ছিলেন কৃষ্ণের ভক্ত। এরপর দেখো উমর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মেলাতে হবে। ক স্তম্ভে রয়েছে সড়কি, আজম, আকবর, আবুল ফজল আর হচ্ছে আহমেদনগর। আর খ স্তম্ভে দেওয়া আছে বৈরাম খাঁ, দাক্ষিণাত্যের রাজ্য, শেরশাহ আর হচ্ছে আকবরনামা। তো দেখুন আমাদের প্রথমে দেওয়া আছে কি সড়ক ই আজম, এটা হচ্ছে শেরশাহ, ঠিক আছে, অপশন 3 এর সঙ্গে মিলবে। এরপর আকবর হচ্ছে বৈরাম খান, নেক্সট আবুল ফজল এটা হবে আকবরনামা, আর আহমেদনগর এটা হচ্ছে দাক্ষিণাত্যের রাজ্য, অপশন 2 এরটা। পরের প্রশ্ন, ট্রয়ের দাগা শূন্যস্থান পূরণ করো। শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে ড্যাশ। তো শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েত্রা দুরা। নেক্সট হচ্ছে ঠিক না ভুল লেখো। তানসেন ছিলেন একজন চিত্রশিল্পী, এটা হবে ভুল। তানসেন ছিলেন একজন সঙ্গীত শিল্পী। বিবৃতি দেওয়া আছে এখানে, দেখো কি রয়েছে। মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 1 হচ্ছে দুর্গ বানানোর খরচ ছিল কম, দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানোর থেকে অনেক সহজ, দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত থাকতেন। তো কোন ব্যাখ্যাটা সঠিক সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক ব্যাখ্যা, কারণ দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত থাকত। এরপর ছয়ের দাগে হিন্দুপাদ পাতশাহী কি, উত্তরটা দেখো। প্রথম বাজিরাও তার সাম্রাজ্য গড়ে তোলার জন্য যে আদর্শ গ্রহণ করেন তা হিন্দুপাদ পাতশাহী নামে পরিচিত। কোন শব্দটি বেমানান, কেস, কৃপান, কলম না কংঘা, তো এখানে উত্তর হবে কলম। এরপর জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে, উত্তর লিখবে জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন গণতন্ত্র পদ্ধতিতে। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 দুগুণে 12 নম্বর দেওয়া আছে। দেখো কয়ের দাগে বলবন দরবারে কি প্রথা চালু করেছিলেন এবং কেন, অথবা অলরিহলা কার লেখা এবং এই গ্রন্থ থেকে কি জানা যায়। তো বলবন দরবারে কি প্রথা চালু করেছিলেন, উত্তর লিখবে সুলতানের সার্বভৌম ক্ষমতা বৃদ্ধির জন্য গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস প্রথা চালু করেন। ওকে, সিজদা কথাটির অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা এবং পাইবাস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। ওকে, এক্ষেত্রে তোমাদের যদি বলা হয় পাইবাস, এখানে দেখো সিজদা ও পাইবাস, ঠিক আছে, সিজদা ও পাইবাস কি, সেক্ষেত্রে এই উত্তরটা তোমরা লিখবে। এবারে অথবা দিয়ে বলা হচ্ছে অলরিহলা কার লেখা, এই গ্রন্থ থেকে কি জানা যায়। তো অলরিহলা ইবন বতুতার লেখা, আর এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন কি রয়েছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল, অথবা দিন ই ইলাহে কি। তো দেখো এখানে 2টি করে প্রশ্ন দেওয়া আছে, দুটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে আমরা লিখে দিচ্ছি। তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষার খাতায় লিখবে। ওকে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তো দেখো প্রথমে বলা হচ্ছে কি পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে আফগান অধিপতি আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে হয়েছিল। এরপর বলা হচ্ছে দিন ই ইলাহে কি। তো দিন ই ইলাহি হলো মোগল সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্মমত। আকবর সমস্ত ধর্মের সারবস্তু সহযোগে দিন ই ইলাহি নামে এই নতুন ধর্ম মতের প্রবর্তন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বহু ধর্মের পরিবর্তে ভারতে একটি ধর্ম প্রবর্তন করা এবং ধর্মীয় হানাহানি বন্ধ করা। এরপর দেখো গয়ের দাগে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল, অথবা আকবরের রাজস্ব মন্ত্রের নাম কি, জাবতি কি। তো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল না, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের সম্প্রসারণ এবং অসুন্নি মুসলমান ও হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্ব বিনাশ করা। এরপর বলা হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি না, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডারমল।
ঠিক আছে। আর জাবদি কি না, জাবদি হচ্ছে সম্রাট আকবর 1573 সালে টোডরমলকে গুজরাটের ভূমি রাজস্ব সংস্কারের দায়িত্ব দেন। সেখানে ভূমি জরিপ করে জমির পরিমাণের উপর টোডরমল খাজনা ধার্য করেন। ওকে, 1582 খ্রিস্টাব্দে টোডরমল দেওয়ানি পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা জাবতি ব্যবস্থা নামে পরিচিত। ঠিক আছে। এরপর দেখো ঘয়ের দাগে আবুল ফজলের লেখা দুটি বইয়ের নাম লেখো, অথবা শেরশাহ কি মুদ্রা চালু করেছিলেন। তো আবুল ফজলের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে আইন ই আকবরী ও আকবরনামা। এরপর শেরশাহ কি মুদ্রা চালু করেছিলেন, উত্তর লিখবে শেরশাহ রূপো ও তামা, সোনা, রূপো ও তামা এই 3 রকমের ধাতুর মুদ্রা চালু করেন। পরের প্রশ্ন দেখো, উমর দাগে কে কেন খালসা তৈরি করেন, অথবা অষ্টপ্রধান কি। তো দেখো উত্তরটা লিখবে 1899 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং পশ্চিমে আফগানদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খালসা বাহিনী গড়ে তোলেন। এরপর অষ্টপ্রধান কি, উত্তর হচ্ছে শিবাজির শাসন ব্যবস্থায় স্বৈরাচারী থাকা সত্ত্বেও তিনি শাসন কার্যের প্রতিটি ক্ষেত্রে অষ্টপ্রধানের পরামর্শ গ্রহণ করতেন। এই অষ্টপ্রধান হলেন, 1 নম্বর হচ্ছে পেশোয়া, তারপর অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, সেনাপতি, পণ্ডিতরা, ন্যায়াধীশ, এইগুলো। ঠিক আছে। পেশোয়া ছিলেন প্রধানমন্ত্রী ও ন্যায়াধীশ ছিলেন বিচার বিভাগের প্রধান। এই অষ্টপ্রধান বা মন্ত্রীরা রাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় পরিচালনা করতেন। পরবর্তী প্রশ্ন চয়ের দাগে সংবিধান কি, অথবা ভারতের সংবিধানের প্রধান রূপকার কে, কত খ্রিস্টাব্দে এই সংবিধান কার্যকর হয়। তো সংবিধান কি, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। সরকার কিভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কীরকম হবে, জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে, এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। ঠিক আছে। এরপর বলা হচ্ছে সংবিধানের রূপকার কে, না ভারতের সংবিধানের প্রধান রূপকার হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধান কত খ্রিস্টাব্দে কার্যকর হয়, উত্তর লিখবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-5টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, এবং 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3-5 15 নম্বর। কয়েক জায়গায় দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো, অথবা সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। দেখো, একজন খলিফার পক্ষে সমগ্র ইসলামীয় জগৎকে শাসন করা খুব অসুবিধা ছিল, তাই খলিফার অনুমোদন নিয়ে বিভিন্ন জায়গায় শাসন করতেন বিভিন্ন ব্যক্তি। সবসময় যে সুলতানরা খলিফাকে মেনে চলতো তা নয়, তবে যদি নিজের সুলতান হওয়া নিয়ে কোনো অসুবিধা থাকতো বা গোলমাল হতো, সেক্ষেত্রে তারা বিভিন্ন উপহার উপঢৌকন খলিফার কাছে পাঠিয়ে অনুমোদন নিয়ে নিত। ঠিক আছে। এরপর বলা হচ্ছে ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। তো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী, প্রথমত কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে, এই একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে, এবং তৃতীয়ত হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। পরের প্রশ্ন দেখো, কয়েক জায়গায় শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও, সেগুলি লেখো, অথবা টিকা লেখো মনসবদারি প্রথা। তো দেখো, শেরশাহ তার রাজ্যের শাসন পরিচালনার জন্য ও রাজস্ব আদায়ের জন্য কিছু সংস্কার করেছিলেন। ওকে, 1 নম্বর হচ্ছে শেরশাহ তার কৃষকদের পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকদের নাম, জমিতে কৃষকদের কতটা অধিকার, কত রাজস্ব তাদের রাজাকে দিতে হবে সব লেখা থাকতো। তার বদলে কৃষকরা কবুলিয়ত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত, যাতে রাজস্ব দেওয়ার কথা উল্লেখ থাকত। 2 নম্বর, সেনাবাহিনীর উপর তার নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি দাগ ও হুলিয়া নামক 2টি ব্যবস্থা চালু করেন। 3 নম্বর, রাজা শেরশাহ বণিক ও পথিকদের বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার ধারে ধারে অনেক বিশ্রামাগার এবং সরাইখানা তৈরি করেছেন। তাছাড়া তিনি ডাক হরকড়া হিসাবে ঘোড়ার ব্যবহার করতেন। এরপর 4 নম্বর, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার জন্য তিনি সড়ক পথের উন্নতি করেন। তিনি সড়ক-ই আজম নামে একটি রাস্তা নির্মাণ করেছিলেন। এই রাস্তা সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল, যার বর্তমান নাম হচ্ছে জিটি রোড। ওকে, এরপর দেখো মনসবদারি প্রথা সম্পর্কে কি আমরা একটা টিকা লিখছি এখানে। দেখো, আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব, আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে
মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের পদগুলি শুধুমাত্র রাজপরিবারের সদস্যদের জন্য রাখা হতো। উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। পরের প্রশ্ন, গয়ের দাগে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? অথবা টিকা লেখক কবির। তো দুটি করে প্রশ্ন তোমাদের দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে তোমাদের কবির এই সম্পর্কে টিকাটা লিখে দেখাচ্ছি। দেখো, রামানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কবির। তিনি ছিলেন মধ্যযুগের ভারতের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক। হিন্দু দর্শন ও সুফি সন্তদের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন ধর্মের মধ্যে তিনি কোনো পার্থক্য স্বীকার করতেন না। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য। কবিরের মতে তীর্থযাত্রা, পুণ্য স্নান, শাস্ত্রপাঠ, বিধি পালন বা আচার অনুষ্ঠান পালন নয়, কেবলমাত্র মনের পবিত্রতা ও আন্তরিকতার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরাই তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার রচিত দোহাগুলি হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। এরপর ঘয়ের দাগে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? অথবা বুলন্দ দরওয়াজা কেন নির্মাণ করা হয়েছিল? আকবরের সময়ের স্থাপত্য শিল্প বিষয়ে লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা লিখছি ক্যালিগ্রাফি আর মিনিয়েচার, ঠিক আছে? ক্যালিগ্রাফি কি? ইংরেজি শব্দ। ক্যালিগ্রাফির বাংলা অর্থ হলো হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। মধ্যযুগের ইতিহাসে ছাপাখানার রেওয়াজ আসেনি এবং তার অস্তিত্ব এই সময় ছিল না। তাই এই সময় সুন্দর হাতের লেখার শিল্প ভীষণভাবে চর্চা হতো। এই যুগে হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। এরপর হচ্ছে মিনিয়েচার কি না? ইংরেজি শব্দ মিনিয়েচার শব্দের কথাটার বাংলা অর্থ হচ্ছে অনুচিত্রণ। সম্রাট আকবরের সময় তুতিনামা, রাজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ, ওকে, প্রভৃতি বই এর মিনিয়েচার দেখা যায়। বইগুলিতে অলঙ্করণের জন্য সোনার রং ও অন্যান্য রঙের ব্যবহার করা হতো, ফলে জ্বলজ্বল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। নেক্সট প্রশ্ন দেখো, উঙ্গর দাগে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? অথবা সাহিত্য শাসন বলতে কি বোঝো? সরকারের প্রধান বিভাগ কয়টি ও কি কি? দেখো, সাহিত্য শাসন কি না? সাহিত্য শাসন বা স্বশাসন বা শাসন হলো একজন ব্যক্তি বা গোষ্ঠী যার কোনো বহিরাগত কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই সমস্ত প্রয়োজনীয় কার্য সম্পাদন করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে কিনা সরকারের বিভাগ কয়টি না? গণতান্ত্রিক সরকারের প্রধান বিভাগ হচ্ছে 3টি, ঠিক আছে? যথা শাসন বিভাগ, আইন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। ওকে, সেখানে দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে। আমরা অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখলাম। ওকে, এরপর 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর। পরের দিকে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে লেখো। অথবা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন? যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা লিখছি কি আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। ওকে, আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে গিয়ে বিভিন্ন নিয়মকানুন ও বিধি নিষেধ তৈরি করেন। যেমন হচ্ছে 1 নম্বর খাদ্যদ্রব্য, বস্ত্র, গবাদি পশু, এমনকি দাস দাসীদের মূল্যও নির্ধারণ করে দেন। 2 নম্বরে কৃষকদের কাছ থেকে শস্যের মাধ্যমে রাজস্ব গ্রহণ করা হতো। এই শস্য দিল্লির বিভিন্ন সরকারি গুদামে মজুত রাখা হতো। 3 নম্বর হচ্ছে সরকার ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনের অতিরিক্ত ফসল মজুত নিষিদ্ধ হয়। 4 নম্বর হচ্ছে কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বেশি নিলে তার মালপত্র বাজেয়াপ্ত করে তাকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। কোনো ব্যবসায়ী ওজনে কম নিলে তার দেহ থেকে কম দিলে সমপরিমাণ মাংস কেটে নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। 5 নম্বর আলাউদ্দিন রেশনিং ব্যবস্থা চালু করে দুর্ভিক্ষের সময় প্রতিটি পরিবারকে আধগুণ করে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করেন। ওকে, এরপর ক্ষয়ের দাগে সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা মোগল আমলের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো। তো আমরা এখানে লিখছি সম্রাট আকবরের রাজপুত নীতি। ভূমিকা দিয়ে লিখছি দেখো, মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। যেমন 1 নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্কে নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন।
2 নম্বর উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। 3 নম্বর বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 নম্বর হচ্ছে যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি ঘোষণা বা যুদ্ধনীতি অনুসরণ করেন। 5 নম্বর, এরপর আমরা মূল্যায়ন করছি। দেখো, আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের হিত সুদৃঢ় করেন। ঠিক আছে, সুদৃঢ় হয় আর কি। পরের প্রশ্ন কয়ের দেখে, ভক্তিবাদ কি? ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? অথবা বাংলায় ভক্তিবাদ আন্দোলনে শ্রী চৈতন্যের অবদান সংক্ষেপে লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা লিখছি, দেখো, ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যের অবদান। বাংলাদেশে তথা পূর্ব ভারতে ভক্তিবাদের সবচেয়ে বড় প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব 1485 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি বিদ্যানুরাগী ও ধর্মভাবাপন্ন ছিলেন। 40 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি শ্রী চৈতন্য নামে পরিচিত হন। ভক্তিবাদের প্রচারকদের মধ্যে শ্রী চৈতন্যই সমধিক প্রসিদ্ধ। তার প্রচারিত ধর্মের মূল কথা ছিল বৈরাগ্য ও ভগবানের প্রতি গভীর প্রেম। তিনি জাতিভেদ প্রথা মানতেন না। জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার ধর্মের বাণী বাংলার ধর্ম জগতে এক প্রবল প্রভাব বিস্তার করেছিল। আজও তিনি শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হয়ে থাকেন। দেখো, এইভাবে আমরা প্রশ্নের উত্তর দিকে লিখলাম। ওকে, তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য আমরা ইতিহাস বিষয়ের এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।